কয়েক মাস দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী থাকলেও নভেম্বর থেকে আবারও বাড়ছে সংক্রমণ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। জনস্বাস্থ্যবিদরা বলছেন ভ্যাকসিন আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমানে বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আন্দোলন, বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশে হাজারো মানুষ এর জনসমাবেশ হচ্ছে। তার উপরে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকলেও হাসপাতালগুলোতে বাড়ানো হয়নি আইসিইউ এর সংখ্যা। করোনা রোগীকে হাসপাতালে আইসিইউ পেতে খেতে হচ্ছে হিমশিম। এর সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবছরের প্রথম 10 মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন বা যে পরিমাণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, এই নভেম্বরে শনাক্ত হয়েছেন সেই একই পরিমাণ রোগী। এখন চলমান ডেঙ্গু, করোনা, তার উপরে আন্দোলন, এর মধ্যে আসলে আমাদের করণীয় কি, কি ব্যবস্থা নেওয়া উচিত, এই আলোচনায় রাজকাহনে আছে শারমিন চৌধুরী। আমার সাথে সংযুক্ত আছেন তিনজন অতিথি। আছেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বিএমএ এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব, এবং আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। যেটি বলছিলাম, শিরোনামও ঠিক করেছি, করোনায় আন্দোলন, ডেঙ্গু, করণীয় কি, নানান রকম বিষয় আমরা দেখছি। আপনাদের কাছ থেকে বরাবরই আমরা শুনে এসেছি যে স্বাস্থ্যবিধি এবং পারস্পরিক দূরত্বটা খুবই এখানে কার্যকর করোনা সংক্রমণ এড়াতে। যেটি আমরা এখন দেখছি, শীতের দ্বিতীয় ঢেউ আসতে পারে আশঙ্কার কথা আপনাদের কাছে আমরা শুনেছি। ডাক্তার নজরুল ইসলাম, এখন যে পরিস্থিতি আমরা দেখছি, প্রতিদিনই নিশ্চয়ই গণমাধ্যমে খেয়াল করছেন কি পরিমাণ জনসমাবেশ হচ্ছে, মিছিল, আন্দোলন, বিক্ষোভ হচ্ছে, এর পরিণতি কেমন বলে মনে করেন? বৈজ্ঞানিকভাবে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে এতে সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা আছে, এইটুকুই। আর এরকম এই এত বেশি জনসমাগম, এই যে ইস্যুটা নিয়ে হচ্ছে, এটা তো বিরাট একটা ইস্যু। এখন জনসমাগম তো অবভিয়াসলি হবেই, তাই না? এখন এটাকে তো ঠেকানো আর যাচ্ছে না, এখানে ঠেকানোর কোনো বুদ্ধিও নেই আমাদের। এখন দেখা যাক কি হয়। তবে আমরা যে দ্বিতীয় ঢেউয়ের কথা আশঙ্কা করেছিলাম, সেটা এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু শুরু হয়নি। এটা একটা আশার কথা। জানি না এই আশা আমাদের ভঙ্গ হবে কিনা, সেটা আমাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে, এই আর কি। তবে আমাদের দ্বিতীয় ঢেউ শুরু হলো কিনা এটা বোঝা যাবে কি করে? না, দ্বিতীয় ঢেউ শুরু হবে কিনা সেটা বোঝা যাবে কি করে? এখন তো 11-12 এই ধরনের লেভেলে আছে। আজকে অবশ্য 15 হয়েছে। এখন দেখেন এই যে 15 হয়েছে, এটা যদি কালকে 15 থাকে, তারপরের দিন আবার 14, তারপরের দিন আবার 16, এরকম করে যদি 2 সপ্তাহ যদি আমরা দেখি কনসিস্টেন্টলি এটা বাড়ছে, তাহলে আমরা ধরে নিব যে এটা দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এটা আর কি। কমসে কম সপ্তাহ 2। আলমগীর সাহেব ঠিক আছে? সপ্তাহ 2 আমাদের দেখতে যে এইটা কনসিস্টেন্টলি বাড়ছে কিনা। যদি বাড়ে, একদিন আজকে 15 হয়েছে, একদিন বাড়ছে, কালকে আবার হয়তো 12 চলে যাবে, সেটা হবে না। এই কনসিস্টেন্টলি বাড়লে সেদিক দিয়ে আমরা লাকি যে আমাদের এখানে দ্বিতীয় ঢেউ এখনো শুরু হয় নাই। আমার সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এই যে এখন 9 মাস চলছে, 9 মাস শেষ হলো আজকে থেকে, প্রথম রোগী পাওয়ার পরে। আমরা মুক্তিযুদ্ধ 9 মাসে শেষ করেছি। দুঃখের কথা হচ্ছে যে এই 9 মাসে আমরা মানুষকে এই মাস্ক পরানোর অভ্যাসটা করাতে পারি নাই। আমাদের মানুষরা মাস্ক পরতে এখনো মাস্ক পরার অভ্যাস এখন করতে পারেনি। 9 মাসে মুক্তিযুদ্ধ করা যে জাতি, সেই জাতির এই অবস্থা। এটা হলো আমার বড় দুঃখের কথা আর কি। জি, মাস্ক পরানো যাচ্ছে না। মাস্ক পরানোর জন্য আমরা দেখছি আইনের ব্যবহারও বা প্রয়োগও করা হচ্ছে। ডাক্তার রশিদি মাহবুব, এই বিষয়ে আপনার কাছ থেকেও জানতে চাই যে আমরা দেখলাম বিভিন্ন জায়গায়, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মাস্ক না পরলে জরিমানাও করা হয়েছে কোথাও কোথাও বাধ্যতামূলক করবার জন্য। কিন্তু সাথে সাথে যখন এই চিত্রটি দেখা যাচ্ছে যে এরকম বড় সমাবেশে হাজারো মানুষ একত্রিত হচ্ছে, খুব একটা মাস্ক কেউ পরছেন, কেউ বা একদমই বালাই নাই, অধিকাংশই পরছেন না, তখন কেমন বার্তা যাচ্ছে? সাথে সাথে আপনি কি কেমন আশঙ্কাও করছেন পরিণতি, যদি একটু বলেন? আশঙ্কা তো, প্রথম কথাটা হচ্ছে চেনটা যদি বন্ধ না করা যায়, কানেক্টিভিটিটা যদি বন্ধ না করা যায়, তাইলে এখান খেসারত আমাদের দিতেই হবে। এখন দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে ঢেউ 2 নম্বর না 3 নম্বর না প্রথমটাই চলছে, এটা নিয়ে আমরা লিটারেলি কাজ করতে বলতে পারি। কিন্তু বেসিক্যালি আমরা যে জায়গাটায় আটকে গেছি, যে আমাদের এখান থেকে এটা ওই রকম ভাবে কমে নাই, এবং বিশ্বের কোনো জায়গায় কিন্তু
এটা আমি বলবো যে কমছে, ওইরকম প্রমাণ আমরা পাইনি। তাদের 2 নম্বর ঢেউ আসছে। আমাদের একটা সময় ছিল যখন আমরা বলতাম যে আমাদের পরীক্ষা হয় না, কেমনে বুঝবো। এখন আবার তারা এন্টিজেনের একটা পরীক্ষা বিভিন্ন জায়গায় করা শুরু করছে। তো এগুলো মিলে সবকিছু কিন্তু মনে হচ্ছে যে আমরা কি করতে চাই সেই জায়গাটাতে কিন্তু আমরা দাঁড়াতে পারিনি। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ভাবে অ্যাডহক বেসিসে কাজ করার চিন্তা করছি। এখন অ্যাডহক বেসিসে কাজ করার চিন্তা করতে গেলে যে সমস্যাটা হয়, অ্যাডহক হ্যাজ গট এ প্রবলেম অল টাইম। তা আমাদের সেই অ্যাডহকটা এখনো কাটেনি, এখনো আমাদের অ্যাডহক ভাবটাই চলছে। তার মধ্যে আবার যেটা আপনি বললেন যে আমাদের তো আবার ডেঙ্গু আইসা হাজির হচ্ছে, দরজায় কড়া নাড়তেছে। তো সুতরাং আমরা পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউতে যে আমরা কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় রয়ে গেছি। এখন এই বিপজ্জনকের অবস্থার মধ্যে থেকে যেটা প্রথম দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ব্যক্তির দায়িত্ব হচ্ছে এগুলোর প্রত্যেকটার জন্যই আমাকে প্রোটেকশনটা তৈরি করতে হবে। আজকে ডেঙ্গুর জন্য যেমন আমার মশা বৃদ্ধিটাকে আমরা কমাতে পারি, এটা আমাদের করা উচিত। সিটি কর্পোরেশনও করতেছে, আগের চেয়ে অন্তত ভালো করতেছে, এটা বলা চলে। ব্যক্তিগত পর্যায়ে আমাদের দুটা জিনিস এখনো গন্ডগোল হচ্ছে। সেটা হচ্ছে শীতের দিনের বিয়ে শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, এবং যদিও রাষ্ট্রীয় পর্যায়ের স্বাধীনতা দিবসের অনেক জিনিসই বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে যে ব্যক্তিরা সবগুলো যেভাবে মেনে নিয়েছে তা কিন্তু না। তো সেখানে আমরা কারেক্টলি বলতে পারি যে ব্যক্তিগত পর্যায়ে মাস্ক পরা উচিত। কেন মাস্ক পরা উচিত? মাস্কটা কিন্তু যার হয়েছে, কি বলে যে ইনফেক্টেড, তার জন্য এটা হাইলি এসেনশিয়াল। আমার জন্য হচ্ছে আমি যেহেতু বাইরে যাচ্ছি, কখনো হাঁচি কাছি কার কোনটা দিয়েছে কিংবা সামনে দিল, সেই হিসাবে এই প্রোটেকশনটা রাখা। আরেকটা যেটা হচ্ছে যেটা স্বাস্থ্য সচেতনতা, ডিস্টেন্সটা তো আপনাকে মেনটেন করতেই হবে। 2 নম্বর হচ্ছে আমাদের হাত ধোয়ার অভ্যাসটা। বাইরে থেকে আসা বা যেখানে আমরা যাই, আমরা যত বেশি পারি হাতটা যদি ধোয়া যায়, তাহলে কিন্তু আমাদের ইনফেকশনটা কমতি হতে পারে। 3 নম্বর হচ্ছে যারা ফ্রন্ট লাইনে আছেন। এখন আরেকটা ঘটনা ঘটছে, চিকিৎসকরা যারা প্র্যাকটিস করছে, তারা যদি তাদের স্বাস্থ্যবিধি না পেরে ওখানে যদি তারা কাজগুলো করে, তাহলে দে উইল বি মোর প্রবলেম। এবং সেজন্য আমাদের একটা অবজারভেশন যে চিকিৎসকরা যে সবাই ফ্রন্ট লাইনে করোনা চিকিৎসা দিতে মারা যাচ্ছে তা না, তারা তাদের নৈতিক দায়িত্ব থেকে হয়তো চিকিৎসা কার্যক্রম চালাতে চাচ্ছে, এবং তাদের জায়গাটাতে যারা আসে তারা ইনফেক্টেড না নন ইনফেক্টেড এটা জানা যায় না। এবং বেশিরভাগই কিন্তু চিকিৎসকরা যারা প্র্যাকটিস করেন তারাও কিন্তু এখানে একটা কন্টামিনেটেড হচ্ছে। সুতরাং সবকিছু মিলে আমার যেটা মনে হচ্ছে, রাষ্ট্র কি বলছে, সরকার কি করছে, বা স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে, ডিজি হেলথ কি করছে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদেরটাকে মেনটেন করতে হবে। এখন জি জি, ডাক্তার রশিদী মাহমুদ, আবারও আসছি আপনার কাছে। আপনি বলছেন আমরা আমাদেরটা মেনটেন করতে হবে, আমরা তো আসলে ততটা সচেতন হতে পারিনি। যেটি বলছিলেন 9 মাসে মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু সেই মাস্ক পরার জায়গা বা সচেতনতার জায়গাটি আসেনি। আমি ডাক্তার আলমগীর আপনার কাছ থেকেও এই বিষয়ে একটু মন্তব্য নিয়ে অন্য প্রসঙ্গগুলোতেও যেতে চাই, যে আপনি কি আশঙ্কা করছেন যে দ্বিতীয় ঢেউটি এখনো আসেনি বলে একটা আশ্বাসের জায়গা আমরা আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, কিন্তু যেভাবে চলছে তাতে কি তা এড়ানো যাবে? এবং একটা বড় ইস্যু নিয়ে এটি শুরু হয়েছে, খুব শীঘ্রই এটা থেমে যাবে বলেও তো মনে হচ্ছে না। কি মনে করছেন ডাক্তার আলমগীর, সামনে পরিণতি কেমন? ধন্যবাদ। আমার খুব দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমার শিক্ষকও। আসসালামু আলাইকুম স্যার। আমি যেটা কথা বলতে চাই দ্বিতীয় ওয়েভের কথা, আপনার প্রফেসর নজরুল ইসলাম যেটা বলেছেন, এটা আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। সারা পৃথিবীতে আমরা যেটা দ্বিতীয় ওয়েভের প্রকোপ দেখছি, এবং এরকম যদি না হয়, এবং সেটার জন্য যেটা করতে হবে আমাদের আসলে যেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা সেটাই মানতে হবে, এবং অল্টারনেটিভ আমাদের কাছে আসলে কিছু নাই। এবং সারা পৃথিবীতে আমরা আমাদের দেশের মানুষকে অনেক বকাবকি করি, কিন্তু আপনি সারা পৃথিবীর সকল দেশে দেখেন এক ধরনের কোভিড পেটিকনেস চলে আসছে। মানুষ আসলে আর মাস্ক
না। আমরা আপনাদের কল্যাণে গণমাধ্যমের সহযোগিতায় গত 9 মাস 10 মাস ধরে যে প্রচারণা করেছি, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে আপনাকে মাস্ক পরতে হবে, এবং অনেকের পকেটে মাস্ক থাকে, গলায় মাস্ক থাকে, কিন্তু মাস্ক মুখে থাকে না, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। এবং এখনো আমাদের যেটা যে সরকার তার নানাবিধ অঙ্গ দিয়ে এটা চেষ্টা করবে, সেখানে জেল জরিমানার কথাও বলা হচ্ছে, সেটাও করা হচ্ছে, কোথাও কোথাও ভয় পাবে। কিন্তু মানুষের ব্যবহারিক পরিবর্তন আসলে ব্যক্তিগতভাবে যদি আমি নিজে না বদলাই, সামাজিকভাবে যদি কোনো আন্দোলন না হয়, তাহলে এটা খুব কঠিন কাজ। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, করোনা এমন একটা ডিজিজ, এখনো সারা পৃথিবীতে বহু মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশেও প্রচুর মানুষ মারা যাচ্ছে, এবং সেখান থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, আমাদের একটাই কাজ হলো, আমি ঘর থেকে বের হলে মাস্ক পরবো, আমি হাত ধোয়ার যে অভ্যাসটা আমরা তৈরি করছি প্রথম থেকে সেটাও বজায় রাখবো, এবং আমরা এখনো জনসমাগম এড়িয়ে চলবো। কিন্তু আপনি যেটা জনসমাগমের কথা এখন বলছেন, এগুলিতে পৃথিবীতে দেখা গেছে যেখানেই, সেটা রাজনৈতিক হোক, সেটা ফুটবল খেলার জনগণ হোক, যেটা মাস্ক বিরোধী আন্দোলন হোক, যখনই এরকম জনসমাগম হয়েছে, প্রত্যেকটি জনসমাগমের পরেই ইনফেকশনের সংখ্যা বেড়ে গেছে, এবং সেটা সম্ভাবনা তো আমাদের এখানেও আছে। যেটা রশিদ মাহমুদ স্যার বললেন যে বিয়ে বাড়িতে, দেখেন আমরা এত প্রচারণা করছি, আমরা প্রত্যেকেই একাধিক বিয়ের দাওয়াত পাচ্ছি এখনো, এবং আমরা অধিকাংশ কমিউনিটি যে এই ক্লোজড, শীতকালে সকল কর্মকাণ্ড ইনডোরে চলে যাবে, এবং সেখানে মানুষের খুব কাছাকাছি আসবে। এখন ইউরোপে যেখানে ছড়াচ্ছে, বা আপনি নিউ ইয়র্ক বা বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন স্টেটে দেখেন, সবগুলোই কফি শপ, বার বা বার অথবা পাব থেকে ছড়াচ্ছে, এবং সেটা হলো যে ওইখানে শীত এত বেশি থাকে, মানুষের সকল কর্মকাণ্ড ইনডোরে চলে যায়। আমাদের শীত তুলনামূলকভাবে সেদিক থেকে সহনশীল, কারণ এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইউরোপ আমেরিকা পরিবেশও, এনভায়রনমেন্টও ভাইরাস বেঁচে থাকবে 4 দিন 5 দিন। সো এটা হলো তাদের জন্য একটা রিস্কি। কিন্তু সাবধানতা যদি বলেন, সেটা বাংলাদেশে যেরকম, ইউরোপে যেমন, আমেরিকা যেমন, সব জায়গায় যতক্ষণ পর্যন্ত এফেক্টিভ একটা ভ্যাকসিন আসে, ভ্যাকসিন আসলেও যেহেতু 100% প্রোটেকশন আপনাকে দিবে না, সো একটা সার্টেন পার্সেন্টেজ অফ পপুলেশন সাফার করতেই থাকবে, এবং তারা কি পরিমাণ ভাইরাস ছড়ায় সেটা যেহেতু আমরা এখনো জানি না, যে ভ্যাকসিন দিলেও আপনি ভাইরাস ছড়াতে পারেন সেটাও আমরা জানি না পরিমাণ। তার মানে হলো যে আগামী 1-2 বছর সারা পৃথিবীকে ভ্যাকসিনেশন যদি না করা হয়, তার মধ্যে সবাইকে আসলে এখনো আমরা যেটা নিউ নর্মাল লাইফ বলি, আমাকে মাস্ক পরা অভ্যস্ত হইতে হবে, আমাকে ফ্রিকুয়েন্ট হাত ধোয়া অভ্যাস হইতে হবে, আমাকে এখনো জনসমাগম এড়িয়ে চলতে হবে। জি, ভ্যাকসিন ইস্যুটা নিশ্চয়ই একটু বিস্তারিত শুনতে চাইবো। যেই আমাদের যে প্রস্তুতি যেভাবে আসছে, সব অনেক প্রশ্ন নিশ্চয়ই সেই বিষয়ে আসবে। যেটি জানতে চাই ডাক্তার নজরুল ইসলাম, যে আপনারা সবাই যে আশঙ্কা করছেন এরকম ভাবে চলতে থাকলে বারবার আশঙ্কা, তাতে আসলে আমাদের হাসপাতালগুলোর প্রস্তুতিও কেমন? কারণ আমরা জানছি যে আইসিইউ এর সংখ্যা সেভাবে বাড়ানো হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের 1 ডিসেম্বরের তথ্য বলছে যে 86% আইসিইউ বেড ভর্তি আছে, রোগীরা, করোনা রোগীরা আইসিইউ পেতে হিমশিম খেতে হচ্ছে। এই একটা পরিস্থিতির সামনে আসলে আমাদের প্রস্তুতিটা কেমন, ডাক্তার নজরুল ইসলাম? ধন্যবাদ। আপনার হয়তো মনে আছে যে সপ্তাহ 3 কি মাসখানেক আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশটা ছিল জেলা পর্যায়ে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে। এখন জেলা পর্যায়ে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে, তার মানে যারা আইসিইউ অলরেডি জেলাতে যাদের আইসিইউ ব্যবস্থা ছিল তারা ঠিক আছে, কিন্তু যেখানে নাই সেখানে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে। এই কাজটা কতটুকু হয়েছে আমরা কিন্তু জানি না। এখন এই কাজটা আমি অনেক আমাদের মিডিয়া মানে পার্সোনালকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনি একটা খোঁজ নিয়ে জানান যেটা কি ব্যাপার। উনি তো নির্দেশ দিয়েছেন, উনি তো নির্দেশ দেওয়া ছাড়া ওনারা করার কি আছে? এখন এই যে এই জেলাতে একটা লোক যদি আইসিইউ প্রয়োজন হয়, আর তাকে যদি একেবারে অনলি ওয়ে ঢাকাতে আসতে হয়, তো অর্ধেক রাস্তাতে আসতে তো মৃত্যু হবে। এই যে লোকেরা এখন বলছে মৃত্যু হার অনেক বেশি, তার কারণই এটা। আর এখানে ঢাকাতে তো আপনি 86% আইসিইউ অলরেডি অকুপাইড। এখন যদি বাইরের থেকে ঢাকায় মানুষরা সব চলে আসে ইনফেক্টেড, যারা বেশি মানে আক্রান্ত, তাহলে আমাদের ঢাকাতে ক্রাইসিস হবে, এবং এই ক্রাইসিস শুধু ঢাকার না, এটা সারা দেশেরই ক্রাইসিস। সেই জন্য আমাদের দেখতে হবে যে পেরিফেরিতে আইসিইউর সুবিধাটা দেওয়া যায় কিনা, এটা একটা। আর এই যে আমরা যেটা বলছি যে ভ্যাকসিন, এই যে ফাইজারের ভ্যাকসিনের কথাই আমি ধরি, ফাইজারের ভ্যাকসিন আসতে গেলে আমাদের প্রিপারেশন লাগবে কিরকম দেখেন। -70
ডিপ ফ্রিজ লাগবে। -70 ডিপ ফ্রিজ যদি আমরা প্রতি উপজেলাতে একটা করে দুটা করে রাখি, তাহলে আমরা মোটামুটি সারা দেশে এই ফাইজারের ভ্যাকসিনটা আমরা ব্যবস্থা করতে পারবো। তো এখন এই ডিপ ফ্রিজ -70 ডিপ ফ্রিজ আমাদের নাই। প্রায় 20 কোটি টাকা হলে আমাদের এই কাজটা হয়ে যায়, কিন্তু 20 কোটি টাকা থাকলেই তো হবে না, এটা আবার প্রকিউর করতে হবে, এর অনেক প্রসেস আছে। তারপরে না ফাইজার বলে যে আমার ভ্যাকসিন তোমরা নাও, এটা রেজিস্ট্রেশন দাও, এটা ফাইজার ভ্যাকসিন নিলাম, নিয়ে আমরা আনবো কি মুখ করে? আমরা তো রাখতে পারবো না। এটা একটা প্রশ্ন। এদিকে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটা হয়তো আমরা এমনি অর্ডিনারি ফ্রিজে যে টেম্পারেচার তাতেই হবে, এবং সেটা আমরা নেওয়ার প্রস্তুতি আমাদের এখনই আছে। কিন্তু ফাইজারের এই যে আমরা যদি কথা বলি, এই কথার মধ্যে ফাঁক আছে। ফাইজারের ভ্যাকসিন আমরা যদি রেজিস্ট্রেশন দেও, ফাইজারের ভ্যাকসিন আমরা নিতে পারবো না, সুতরাং রেজিস্ট্রেশন দিয়েও কোনো লাভ হবে না। এগুলো ভিতরকার ব্যাপার, এগুলো তো যারা আছে, আলমগীর সাহেবরা আছেন, ওনারা ম্যানেজ করছেন, ওনারা বুঝতে পারছেন। বাইরে থেকে আমরা তো উপরে স্বপ্ন তো খবর পাচ্ছি, ভিতরে তো এসব ব্যাপার আছে। তো আবার আরেকটা আছে, একটা এক্সট্রা ভ্যাকসিনেটর গ্রুপ তৈরি করতে হবে। আমাদের নর্মাল ইপিআই চালানোর জন্য যে ভ্যাকসিনেটররা আছে, তারা তো কয়েকদিন আগে আবার ইয়াতে গেছিল, স্ট্রাইকে গেছিল, জানি না ওটা কি সেটেল হলো কিনা। এখন এই যে চাপ, প্রচন্ড চাপ ভ্যাকসিনেটরের, সেই চাপটাকে ম্যানেজ করার জন্য আমাদের নতুন গ্রুপ অফ ভ্যাকসিনেটরকে ট্রেন করতে হবে। সেটা অবশ্য কাজ শুরু হয়ে গেছে, আমি জানি মোল্লা সাহেবরা কাজ শুরু করেছে, কিন্তু সেগুলোর কাজের অগ্রগতি কতটুকু হলো সেগুলো জানতে হবে। সেগুলো আলমগীর সাহেবরা অনেক খবর রাখেন। জি, আমি একটু ডাক্তার আলমগীরকে তাহলে এই প্রশ্নটা করি যে আমাদের ভ্যাকসিন আসলে সংরক্ষণের, ধন্যবাদ ডাক্তার নজরুল ইসলাম, আসি আপনার কাছে। আবার আপনি যে প্রশ্নটি আনলেন ডাক্তার আলমগীর নিশ্চয়ই সেই বিষয়ে আমাদের বলতে পারবেন। তাহলে আমাদের সংরক্ষণের ব্যবস্থাটা কতটা? আমরা 3 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আসছি, সেই চুক্তিও হয়ে গেছে আমাদের, সেটি রাখবার মতো জায়গা আছে কিনা, সংরক্ষণের ব্যবস্থাপনা আছে কিনা, সামনে আরো ভ্যাকসিন যদি আসে সেই প্রস্তুতি কি আদৌ আছে আমাদের, ডাক্তার আলমগীর? ধন্যবাদ। স্যার যেটা যথার্থই বলেছেন, ফাইজারের ভ্যাকসিন -70 তে রাখতে হবে। আসলে ফাইজার যত রেজিস্ট্রেশন করার চেষ্টা করুক আমাদের এই অঞ্চলে, ফাইজারের আসলে আমাদের এই অঞ্চলে ভ্যাকসিন এখন আর সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যুক্তরাজ্য যে পরিমাণ ভাইরাস, সেই পরিমাণ সাপ্লাই দিতে তাদের 2 বছরের মতো লেগে যাবে। এবং তাদের যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা হলো -70 ডিগ্রি ফ্রিজার, এবং সেটা সারা দেশে, আমাদের দেশে এখন কোনোভাবেই আমরা এই ভ্যাকসিন নিতে পারবো না এখন। তাহলে আমাদের অল্টারনেটিভ, আমাদের বেস্ট অপশন ছিল অক্সফোর্ডের ভ্যাকসিনটা, এবং সেটার জন্য 3 কোটি ভ্যাকসিন আমরা কেনার পরিকল্পনা যেটা করেছি, সেখানে আমাদের একটা সুবিধা আছে, আমাদের যে ইপিআই, আপনি জানেন যে বাংলাদেশে খুব সাকসেসফুল ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে ইপিআই। আমাদের ইপিআই এর যে কোল্ড স্টোরেজ আছে বা কোল্ড চেইন মেইনটেইন করার ব্যবস্থা আছে, সেটার সাথে সামান্য কিছু অ্যাড করলেই আমরা সারা দেশেই এই ভ্যাকসিনেশনটা একযোগে শুরু করতে পারবো। স্যার যেটা বলছেন ভ্যাকসিনেটরের জন্য, সেটাতে আমরা বিশাল ট্রেনিং প্রোগ্রাম করে দিয়েছি, আমরা একটা ভ্যাকসিনেশন ডিপ্লয়মেন্ট প্রোগ্রামও করে দিয়েছি। স্যাররা নাইটেকের মেম্বার, স্যাররা জানেন যে স্যারদের পরামর্শ নিয়ে আমরা প্রায়োরিটাইজেশনও করে দিয়েছি, এবং আমাদের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে যে অন্তত পক্ষে 50 লক্ষ ডোজ আমাদের আসা শুরু করলে প্রতি মাসে আসবে, এবং আমরা সিমultaneously সারা দেশে দিব। আমরা প্রথমে 3 ভাগ, আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আছেন, সেটা চিকিৎসা কর্মী সহ আমাদের জার্নালিস্টরা আছেন, আমাদের 3 বাহিনীর সদস্যরা আছেন, আমাদের মাঠ পর্যায়ে প্রশাসনের বিভিন্ন রকমের কর্মীরা আছেন। সেখানে আমাদের 51 লক্ষ ভ্যাকসিন লাগে, সেখানে আমরা 50 লক্ষ প্রতি মাসে দিতে পারবো। সেই ক্যাপাসিটি তৈরি করে আমরা এগোচ্ছি। এবং অন্যান্য ভ্যাকসিনের খবর যেটা সারা পৃথিবীতে হচ্ছে, ইভেন ফাইজার যে তাড়াহুড়ো করে যুক্তরাজ্যের যে রেজিস্ট্রেশন নিল, বা এফডিএ কিন্তু এখন ইমার্জেন্সি অথরাইজেশনও তাদেরকে দেয় নাই, সেটা হয়তো ডিসেম্বরের 10 তারিখে দিবে। এখানেও আমাদের কথা আছে, ফাইজার বা মডার্নার 2টি ভ্যাকসিন এই প্রথম পৃথিবীতে এমআরএনএ ভ্যাকসিন হিসেবে গণমানুষে প্রয়োগ করা হবে। আমরা আসলে ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ণ তথ্য এখনো জানি না, হয়তো তারা সাংবাদিক সম্মেলনে যেটা বলেছে সেটা শুধু আমরা জানি। সেখানে যে অ্যাডভার্স এফেক্ট গুলো হয়, সেটা মাইল্ড হয়, সিভিয়ার হয়, কিংবা মডারেট হয়, সেটা আমরা জানি না। এখন তারা ডেফিনেটলি এগুলি রেগুলেটরি অথরিটির কাছে, তাদের স্ব দেশের কাছে এগুলি দিয়েছে,
এগুলি নিয়ে সায়েন্টিফিক পেপার যতক্ষণ পর্যন্ত পাবলিশ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে বিস্তারিত তথ্য উপাত্ত জানি না। আর একটা বিরতি নিয়ে আসি, বিস্তারিত তথ্য উপাত্ত জানবার আগে আমরা নিচ্ছি, এবং আমরা জানছি যে ফাইজার বা যে ভ্যাকসিন যারা আনছে তারা একরকম দায় মুক্তিও নিয়ে নিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য। ভারতে প্রয়োগের ক্ষেত্রে, ব্রিটেনেও প্রয়োগের ক্ষেত্রে কিছু কিছু এটা গণমাধ্যমে পড়ছি। সেই ব্যবস্থাপনার কথাগুলো একটু জানতে চাই। ভ্যাকসিন সম্পর্কে আরো অনেকগুলো প্রশ্নই আছে। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচি নিবেদিত রাজকাহনে। ডাক্তার এস এম আলমগীর, আপনি যেটি বলছিলেন সেখান থেকে একটু ছোট ছোট করে কয়েকটি বিষয়ে জানতে চাই। পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে কেমন আশঙ্কা করা হচ্ছে, আমাদের বিশেষ কোনো আশঙ্কা আছে কিনা এটি একটু জানতে চাই। অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন সম্পর্কেও জানতে চাই, যেহেতু সেটাই আমাদের জন্য খুব সম্ভাব্য সামনে পাবো। 2 ডোজ করে দিতে হবে বলে আমরা জানছি। 28 দিন পর পর 2 ডোজ, মানে পরবর্তীতে ডোজ পাবে 1.5 কোটি মানুষ পাবে। এই 2 ডোজই কি যথেষ্ট হবে নাকি পরে আরো দিতে হবে? এটির কার্যকারিতা কতদিন থাকবে, এই বিষয়গুলো কি জানা যাচ্ছে? ধন্যবাদ। অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা আমাদের জন্য, এই অঞ্চলের জন্য, প্রায় সব দেশের, আমাদের এই অঞ্চল আসলে কারেন্ট -70 -80 স্টোরেজ ক্যাপাসিটি না, এটা ইউরোপের অধিকাংশ দেশেও নাই। তো আমাদের অ্যাস্ট্রাজেনিকার যেটা সবচেয়ে সুবিধা, এটা ডিএনএ বেসড ভ্যাকসিন এবং এটার স্টোরেজ ক্যাপাসিটি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, অর্থাৎ নর্মাল ফ্রিজ হলে আপনি সারা দেশে করতে পারবেন। সেই ফ্যাসিলিটিসটা বাংলাদেশে অলরেডি আছে আমাদের। এটা হলো আমাদের একটা ফ্যাসিলিটেশন। এবং ডিএনএ বেসড যে কোনো ভ্যাকসিন যেখানে ভালো করবে আমরা সেখান থেকে কিনতে চেষ্টা করব, এরকম একটা মন্ত্রী পরিষদও আমাদেরকে এরকম একটা পারমিশন দিয়ে রেখেছে। সো এটা গেল একটা। এখন 3 কোটি ডোজ ভ্যাকসিন দিলে সাধারণত যে ভ্যাকসিনে তো এক ধরনের অ্যাডভার্স এফেক্ট থাকে। আমরা যে ইপিআই তে একদম সর্বজন স্বীকৃত যে ভ্যাকসিন দেই সেটার সাথেও কিন্তু আমরা এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ফলো করি। অর্থাৎ আমরা জানি যে কোনো কোনো ভ্যাকসিন হয়তো মিলিয়নে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে, কিন্তু সেই পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের খুঁজে বের করতে হবে। এখন এখানে যে পার্শ্ব প্রতিক্রিয়া হলেই যে সেটা ভ্যাকসিন দায়ী হবে সেটাও না। এটা যখন ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে থাকে তখন একদম ইন্ডিপেন্ডেন্ট ডাটা সেফটি ম্যানেজমেন্ট বোর্ড যেটা থাকে, তারা এগুলি তথ্যপত্র বিশ্লেষণ করে দেয়, এবং সেটা কিন্তু কোম্পানির সাথে সংশ্লিষ্ট না, সেটা একদম ইন্ডিপেন্ডেন্ট। পৃথিবীর বিভিন্ন দেশের রেগুলেটরি বোর্ডই সেটা তৈরি করে দেয়। এখন এখানে যদি আমরা ভ্যাকসিনেশন দিতে চাই, আমরা আমাদের যেটা ফ্যাসিলিটিস, আমাদের যে সংখ্যক, আমাদের ইপিআই মতো সাকসেসফুল প্রোগ্রাম যে ফ্যাসিলিটিস গুলো ইউজ করে, আমরা তো সেটাই ইউজ করব, এবং সেটার সাথে সাথে আমরা যে ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলি ফলো আপ করবো। কিন্তু আপনাকে একটা কথা আমি নিশ্চিতভাবেই বলি, সারা পৃথিবীর কেউই জানে না আসলে এই ভ্যাকসিন 6 মাস কাজ করবে, 1 বছর কাজ করবে, অথবা লাইফ লং ইমিউনিটি দিবে আপনাকে 2টা ডোজ দিলে। এটা কেউ জানে না, কারণ মাত্র 9 মাসের গবেষণায় এই তথ্য উপাত্ত পাওয়া সম্ভব না। সারা পৃথিবীতে এর আগে কমপক্ষে 5 বছর সময় নিয়ে একটি ভ্যাকসিন গণমানুষের প্রয়োগের সিদ্ধান্ত হতো। সেখান থেকে এখন যেহেতু একটা মহামারী পর্যায়ে এবং সারা পৃথিবী বলছে যদি অন্তত পক্ষে 50 ভাগও কার্যকর হয় তাহলেও রেগুলেটরি অথরিটি এটা পারমিশন দিবে। তার মানে এইরকম অবস্থায় একটা মহামারীর সময় এরকম সিদ্ধান্ত নেওয়াই যেতে পারে, সেটাই সাইন্টিফিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এমআরএনএ ভ্যাকসিন সারা পৃথিবীতে কখনো ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া গণমানুষে প্রয়োগ করা হয় নাই, এবারে প্রথম করা হবে। সো আমাদের সারা পৃথিবী সতর্ক দৃষ্টি রাখবে আসলে যে আসলে ভ্যাকসিন প্রয়োগের পর কি হচ্ছে। আপনি যেটা দায়মুক্তির কথা বলছেন, প্রশ্ন করে আমি ডাক্তার রশিদি মাহবুবের কাছে আপনার কাছে যেতে চাই। আপনার কাছে নিশ্চয়ই পরবর্তী শুনবো যে মাননীয় প্রধানমন্ত্রী 4 ডিসেম্বর জাতিসংঘের 31তম বিশেষ অধিবেশনে বলছেন যে ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের বিষয়টা, যদি প্রযুক্তি হস্তান্তর, মানে সেই বিষয়ে আমরা আশাবাদী হতে পারি কিনা, হস্তান্তর করলে সেই মানে সেই প্রস্তুত করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা সেটাও একটু জানতে চাই। আমি নিশ্চয়ই ডাক্তার রশিদি মাহবুব এই বিষয়ে আপনার কাছ থেকেও ভ্যাকসিন সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই, যেই সবশেষ আমরা যা জানতে পারছি। আর একটা প্রশ্ন সাথে সাথে করে রাখি, ইন্টারপোল বলছে যে অপরাধী চক্র ভ্যাকসিন নিয়েও প্রতারণা করতে পারে। আন্তর্জাতিকভাবে এই শঙ্কাটা করা হচ্ছে, যেখানে আমাদের দেশে তো বিশেষভাবে আমরা দেখছি ওষুধ থেকে শুরু করে করোনার পরীক্ষা, মাস্ক, নকল মাস্ক সবকিছুই মানে 2 নাম্বারই হয়ে থাকে আমাদের দেশে। সেখানে সচেতনতাটা কেমন? প্রথম কথাটা হচ্ছে, যেহেতু এখন একটা দুর্যোগ চলছে, দুর্যোগের কতগুলো ফ্রেম থাকে, দুর্বৃত্তায়নও থাকে, আবার ভালো কাজও থাকে। প্রথমে কথা হচ্ছে আমাদের সক্ষমতা আছে কি নাই, কারণ আমাদের কাছে এখনো টেকনোলজিটাই নাই। সুতরাং সক্ষমতার জন্য যে জিনিসটা দরকার সেটা করতে যদি কেউ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই আমাদের পারবো, হয়তো সময় একটু বেশি লাগতে পারে। আর যেই প্রশ্নটা আসছে যে
যে প্রশ্নগুলো ওনারা বলল, আমরা ধরেন 16 কোটি লোকের দেশ, আমাদের মিনিমাম একটা ডোজ না হলে এটা সবাইকে কভার করা যাবে না। কিন্তু আমরা ইনিশিয়ালি 5 কোটি, পরে আমরা ইয়ার থেকে গ্যাভিট থেকে পাইতে পারি 7 কোটির মতো। 10 কোটির একটা অ্যাসেসমেন্ট করা আছে, কিন্তু কবে পাবো সেটা কিন্তু আমাদের এখনো জানা নাই। কারণ সিরাম ইনস্টিটিউট আমাদের কবে দিবে, যদিও 3 কোটির ডিট করা আছে, কারণ দেওয়াটা আনাটা এটা একটা ভিন্ন জিনিস। এটা পাইলি কালকেই দিয়ে দিবে আমাদের তা না। আর এদিকে ফাইজার এবং যে তাদের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ব্রিটেনে শুরু হবে, মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। আর আমেরিকা তো তারা চেষ্টা করছে এফডিএ থেকে রিকমেন্ডেশন নেওয়ার জন্য। সুতরাং দুইটা বড় দেশের রেগুলেটরিরা এটা দিচ্ছে এবং জরুরি ভিত্তিতে দিচ্ছে জনগণকে রাখার জন্য। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে যে ফাইজারেরটাকে আমরা কিন্তু রাখতে আইনা আমরা আইনা পাবলিক সেক্টরে এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না, কারণ কস্টিংও বেশি এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও নাই। এখন প্রাইভেট সেক্টরে এটা আনবে কি আনবে না, আনতে চাইলে সরকার আনতে দিবে কি না, এগুলো কিন্তু কতগুলো কোশ্চেন রয়ে গেছে। কারণ যেটা হচ্ছে যে যত কিছু কথাই বলুক, যেটা সংবাদপত্রেই আমরা দেখলাম যে কোনো কোম্পানি এই 70 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা রাখার বন্দোবস্ত করতেছে যারা আনবে। একইভাবে হচ্ছে যে ওরাও কিন্তু ফাইজারও ব্যবসার প্রেক্ষাপটে তারা ছোট ছোট সেল করতেছে, যেখানে হয়তো 1000-2000 এই করে ড্রাই অক্সিজেনে করে এটা পাঠাতে পারবে। ওই পরিবেশে ওইটা কিন্তু 15 দিন রাখা যাবে এবং 15 দিনের মধ্যে ওটার এফিকেসিটা নষ্ট হয়ে যেতে পারে। দাম যেটা আসছে ইন্ডিয়াতে, আবার আমরা দেখতেছি ইন্ডিয়াতে কিন্তু অলরেডি ভ্যাকসিন ট্যুরিজম শুরু হয়ে গেছে, ওখানে পাবলিসিটি প্রোপাগান্ডা চালাচ্ছে এবং ইন্ডিয়াকে ওরা টার্গেট করেছে। কিন্তু ফাইজার আবার এখানে ইন্টিভিটি চাচ্ছে যে এটাতে যদি সিকোয়েন্স কিছু হয় আমরা দায়ী থাকবো না। তো এগুলো অনেক কমপ্লেক্স আছে। দুর্বৃত্তায়িতের ফ্রেমটা কি হবে? দুর্বৃত্তায়িতের ফ্রেমটা যে ইন্টারপোল যেটা দিয়েছে, কারণ ভালো ভ্যাকসিনটা যদি অরিজিনালটা আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইনে বিক্রি হবে কিনা, ক্রস বর্ডার এটা কিভাবে আসবে সেগুলো আমরা জানি না। তবে আমার বিশ্বাস আসবে। বাংলাদেশে এখন যে কোনো এটাকে কিভাবে বন্ধ করবে তার কোনো আলোচনা বা দৃশ্যপট এটা কিন্তু আমাদের জানা নাই। আমরা যেটা মনে করি ডাক্তার রশিদী মাহমুদ, প্রশ্ন আমি করতে চাই ডাক্তার নজরুল ইসলাম আপনার কাছেও, যে জাতীয় কমিটিতেও কি এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা তো সবসময় প্রতারণার দুশ্চিন্তা আমাদের মাথায় থাকে। ডাক্তার নজরুল ইসলাম, আপনার মনে হয় ডিভাইসটি আনমিউট করতে হবে, মিউট করা আছে সম্ভবত। আমাদের কমিটিতে এই প্রতারণার ব্যাপারটা কিন্তু আলোচনা করা হয়নি, অন্যান্য জিনিস আলোচনা করা হয়েছে। প্রতারণার ব্যাপারটা এই রিসেন্টলি কয়েকদিন আগেকার ঘটনা। প্রতারণার ব্যাপারটা যখনই উঠলো তখন তখন বোঝা গেল যে হ্যাঁ, আমাদের তো টেস্টিং এবং রিপোর্টিং এই যে প্রতারণা, আর এটা তো আরো অনেক বেশি ডিমান্ড এই ভ্যাকসিনের, সেখানে প্রতারণা তো স্বাভাবিক আমাদের দেশের প্রেক্ষিতে, যেটা বলতে চাই। এখন এটা কিভাবে করা যাবে এটা নিয়ে চিন্তা করতে হবে। আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের ল এনফোর্সিং অথরিটি ওদেরও চিন্তা করতে হবে যে এটা কিভাবে সামাল দেওয়া যায়। মানে এই দেখেন, একটা ক্যাপসুলের দাম যদি 30-35 টাকা হয়, সঙ্গে সঙ্গে সেই ক্যাপসুল নকল হয়ে যায় বাজারে। তো এই হলো আমাদের দেশ। এখানে এই অবস্থায় কি করে এটা সামাল দেওয়া যাবে আমি বলতে পারবো না। এটা জি ডাক্তার আলমগীর, আসলে কি এটি সামাল দেওয়ার কোনো মানে বিষয় আলোচনায় আছে, কোনো চিন্তা ভাবনা আছে, সচেতনতা আছে আমাদের মধ্যে? এটা তো আসলে যখন থেকে ভ্যাকসিন তৈরি হচ্ছে সারা পৃথিবীতে, এটা শুধু বাংলাদেশের জন্য কিন্তু ইন্টারপোল ওয়ার্নিং জারি করে না, এটা সারা পৃথিবীর জন্য করেছে এবং বাংলাদেশ পুলিশও এটা যথেষ্টভাবে ইনফর্ম। আমাদের যে কাউন্টার প্রেট মেকানিজম সারা পৃথিবীতে হবে, কারণ আমরা যখন ইবোলার সময় প্লাজমা থেরাপি দেখেছি বা উত্তর আফ্রিকাতে, তখনও আমরা দেখেছি নানাবিধভাবে মানুষের জীবন নিয়ে এগুলি হচ্ছে। কিন্তু আমি আশা করি বাংলাদেশ
কিছু মানুষ, আমাদের অধিকাংশ ভালো মানুষ এই চিন্তা করবে না, কিন্তু আমাদের এই 1-2% মানুষের জীবনের কথা চিন্তা করে, এই মহামারীর সময়ে চিন্তা করে মানুষকে নিশ্চিতভাবে ভুল পথে পরিচালিত করবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই সতর্ক দৃষ্টি রাখবে, সরকার সতর্ক দৃষ্টি রাখবে, এবং কোনোভাবেই যেন নকল ভ্যাকসিন বা অন্য কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না পারে। এখন ঢুকলে কি হবে? তাহলে আমাদের সাধারণ মানুষের কাছে আবেদন যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ভ্যাকসিনটা ফ্রি দিবে, এবং ভ্যাকসিনের লাইসেন্সিয়েট করা বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরাইজ করা ছাড়া কোনো ভ্যাকসিন বাংলাদেশে আমরা ব্যবহার করব না। ইভেন আমরা এটাও বলে রেখেছি, আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যেতে হবে, কিন্তু আমরা জেকেজি রিজেন্টের ঘটনা থেকে আমাদের মনে দুশ্চিন্তা বা ভয়টা জাগেই। একটা বিরতির পরে আবারও ফিরছি আলোচনায়। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার আলমগীর, একটু জানতে চাই ওষুধ প্রসঙ্গেও, ভ্যাকসিনটা অনিশ্চিত, কবে আসবে তাও বুঝতে পারছি না আমরা। ওষুধের সম্পর্কে একটা আপডেট জানতে পারছি, আইসিডিডিআরবি বলছে যে বাংলাদেশে আইভারমেকটিন সম্ভবত করোনা চিকিৎসায় কার্যকরী, সীমিত গবেষণার ফলাফল তাদের এটি জানানো হচ্ছে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা তো রেমডেসিভিরের কথাও শুনেছিলাম, ট্রাম্পকেও সেটি দেওয়া হলো, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললো সেটি নাকি একদমই কার্যকর না। কোনো অগ্রগতি কি আদৌ ওষুধ নিয়েও আছে ডাক্তার আলমগীর? এখন পর্যন্ত যতগুলো WHO যতগুলো ট্রায়াল, সেটাকে আমরা সলিডারিটি ট্রায়াল বলি, এবং সেটা বাংলাদেশে 4টা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হসপিটাল এবং মুগ্ধা হাসপাতালে এই ট্রায়াল গুলো চলবে। কিন্তু WHO এখন পর্যন্ত যে লিস্ট আছে সেই লিস্টের প্রায় প্রত্যেকটা মেডিসিনেই কোথাও কোথাও ব্যবহার করা ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে বাদ দিতে হয়েছে। এখন দুটো মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে কথা বলা হচ্ছে, এবং সেটা এখনো আসলে ব্যাপকভাবে উৎপাদন শুরু হয়নি দেখে সারা পৃথিবীর সবাই একসাথে যেহেতু করতে পারছে না, সেহেতু শুরু হচ্ছে না ক্লিনিক্যাল ট্রায়াল। এই ছাড়া অন্যান্য যত মেডিসিনের কথা এখন পর্যন্ত আমরা শুনি, একটাও করোনা স্পেসিফিক মেডিসিন না। এগুলি আমরা বলি যে এক ধরনের ডাইভার্সন। আমরা চেষ্টা করেছি অল্টারনেট মেডিসিন। রেমডেসিভির ইজ মেডিসিন ড্রাগ অফ চয়েস ফর ইবোলা ভাইরাসেস। আমরা এভিগান এদেশে চেষ্টা করেছি, সেটি ড্রাগ অফ চয়েস ফর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেস। প্রত্যেকটা ভাইরাসের স্ট্রাকচার ডিফারেন্ট আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যদি কোনো একটা প্রপার্টিজ এখানে কাজে লাগে, যেহেতু এগুলি স্পেসিফিক অ্যান্টিভাইরাল, সেই জন্য সারা পৃথিবী চেষ্টা করেছে। আপাতত সারা পৃথিবীতে ক্লিনিক্যাল ট্রায়াল থেকে কোনো মেডিসিন প্রেসক্রিপশনে আসার মতো হয়নি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের গাইডলাইনে এখনো রেমডেসিভির ব্যবহার করছে। আর একমাত্র লাইফ সেভিং। ধন্যবাদ ডাক্তার আলমগীর। একটু ডেঙ্গু প্রসঙ্গেও আলোচনা করতে চাই, কারণ ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। আমি ডাক্তার নজরুল ইসলাম আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে আমরা দেখছি এই বছরের প্রথম 10 মাসে 627 জন আক্রান্ত হয়েছে। নভেম্বর থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে 626 জন। করোনার মধ্যে অনেকে পরীক্ষাই করাচ্ছে না, অতএব জানাও যাচ্ছে না। যা জানা যাচ্ছে তার চিত্রটা এমন। আপনি পরিস্থিতি কেমন বলবেন? কখন হাসপাতালে যেতে হবে, কখন পরীক্ষা করাতে হবে, দিক নির্দেশনা ডাক্তার নজরুল ইসলাম। এখানে যেটা আপনি বললেন, আমার কাছে একটা কাগজ আছে, ওই যে আপনার ওই ধরনেরই ফিগার সমস্ত। এখন একটা নতুন জিনিস বলি, যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে অনেকে তো রিকভার করেছে, তাদের মধ্যে যদি ডেঙ্গু হয় সেগুলো কিন্তু সিভিয়ার হচ্ছে। এই একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আর ডেঙ্গুর একটা সিজন চলে গেছে বলতে গেলে, এখন বর্ষাকাল তো চলে গেছে, তবুও কিছু কিছু ডেঙ্গু পেশেন্ট আসছে। আমি বিএসএমএমতে খোঁজ নিয়েছি। এখন আমাদের করোনা নিয়ে যে ধুমধাড়াক্কা, আমরা ওদিকে অ্যাকচুয়ালি নজর দিতে পারি না, এটা একবারে স্বীকার করতে হবে আমাদের। তবে মেন থ্রাস্টটা কিন্তু ডেঙ্গুর মেন থ্রাস্টটা চলে গেছে। কিন্তু ইন্ডিভিজুয়াল কেস যদি আপনার NS1 পজিটিভ হয়, তাকে একটু সিরিয়াসলি নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস ইনফেকশনের পরে যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়, তারা খুব বেশি কমপ্লিকেশন ডেভেলপ করছে। ডাক্তার নজরুল ইসলাম, কখন যেতে হবে হাসপাতালে? কোন সিম্পটম দেখা গেলে তাকে হাসপাতালে যেতে হবে? হাসপাতালে যেতে হবে। ওইটা একটু সিরিয়াসলি নিতে হবে। যে করোনা ভাইরাসে অনেকে আরোগ্য লাভ করলো না, এরপরে যে ডেঙ্গুর মতো কিছু হয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে, ওটা বাইরে যেন না করে।
এই জিনিসটা আমার একটা মেসেজ আর কি দিতে চাচ্ছি। অনেক ধন্যবাদ ডাক্তার নজরুল ইসলাম। ডাক্তার রশিদী মাহবুব, আপনি কি দিক নির্দেশনা দেবেন? করোনার উপরে ডেঙ্গু হলে সেটি আরো মারাত্মক, ডাক্তার নজরুল ইসলাম বলছেন। আমাদের কি সচেতনতা থাকা উচিত? আপনার নির্দেশনা কি হবে? না, প্রথম কথাটা হচ্ছে করোনাতে তো আপনাকে দুর্বল করে ফেলে, তারপরে ডেঙ্গুর মতো যেই রোগটা আসে সে তো আপনাকে আরো পর্যদুস্ত করে ফেলবে। সুতরাং করোনার পরে যদি ডেঙ্গু আসে তাকে কিন্তু হসপিটাল বা ডাইরেক্ট সুপারভিশন অফ ক্লিনিশিয়ান বাইরে রাখা উচিত হবে না, দ্যাট মে কস্ট লাইফ। সুতরাং এই সম্বন্ধে অ্যাবসলিউট এবং পজিটিভ ওয়েতে দেখতে হবে। আর করোনার ব্যাপারে যেটা বলছেন, করোনাতে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা করোনা এখন আমাদের ম্যানেজমেন্টটা ইমপ্রুভ করেছে, কিন্তু আমাদের লজিস্টিক সব জায়গায় কিন্তু সাফিসিয়েন্ট নাই, এবং যারা প্রাইভেট সেক্টরে চিকিৎসা করাচ্ছে তাদের কিন্তু প্রচুর পে করতে হয়। তো সুতরাং আমরা যে গ্যাপটুকু পেয়েছিলাম সেই গ্যাপটুকু কিন্তু আমরা যথাযোগ্য আমাদের ভূমিকাটা রাখতে পারিনি। সেকেন্ড ওয়েভ আসতেছে, শুনছেন আপনারা, প্রস্তুতির কথাও বলা আছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে কার্যকরে আমরা কিন্তু খুব একটা উৎসাহিত হওয়ার মতো কিছু দেখছি না। সুতরাং এখন যদি আগের মতো আসে, সেটা কিন্তু সে আগের মতোই ওই অক্সিজেনের বোতল নিয়ে ঘুরতে হবে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের আইসিইউর জন্য ঘুরতে হবে, কারণ ওখানে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়নি। জি, ডাক্তার আলমগীর, আপনিও এই বিষয়ে শেষ মন্তব্য বলবেন কিনা? শেষ মন্তব্য আপনার। শেষ মন্তব্য, ডেঙ্গি আমার অভিজ্ঞতা যেটা 2000 সালে নজরুল ইসলাম স্যার জানে যে আমাদের ল্যাবে আমরা প্রথম আইডেন্টিফাই করেছিলাম যে বড় যেটা এপিডেমিক হয়। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ডেঙ্গি এক শহরে আসলে পরপর 2 বছর হয় না, মারাত্মক আকারে হয়। এটা তুলনামূলকভাবে কম হওয়ার কথা। যে ভেক্টর কন্ট্রোল, আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, আমাদের দুটো সিটি কর্পোরেশন খুব ভালো কাজ করেছে, কিন্তু সিটি কর্পোরেশনের একার কাজ না। ডেঙ্গু হলো আপনার বাড়িঘর, আপনার আঙ্গিনা আপনি যদি পরিষ্কার না হন, আপনার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকবে। সিটি কর্পোরেশন, সরকার কারো বাড়িঘর পরিষ্কার করে দিবে না। এবং এডিস ইজিপ্টি হাউস হোল্ড মসকিটো বাড়িতেই সবচেয়ে বেশি জন্মায়। সো এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। আমরা যে নভেম্বরের 20 তারিখে বৃষ্টির পরে আমরা অনেকে ভয় পেয়েছি, কিন্তু সেই তুলনামূলক ভাবে একজন মানুষ অসুস্থ হোক আমরা সেটা চাই না। কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশে এখন ডেঙ্গি এন্ডেমিক, অর্থাৎ সব সিজনে হবে। কিন্তু স্যার যেটা নজরুল ইসলাম স্যার যেটা বললেন যে যখন এপিডেমিক হয়ে যায় জুন জুলাই রেইনি সিজনটা, সেখানে কিন্তু এবার আমরা তুলনামূলকভাবে কম রোগী দেখেছি, এখন কিন্তু কমতে শুরু করবে। অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে হবে ডাক্তার আলমগীর। শেষ বাক্যটা মনে হয় এরকমই যে সর্বোপরি নিজের সচেতনতা, নিজের সুরক্ষাটা নিজেই নজর দিতে হবে সেই বিষয়ে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, ডক্টর আলমগীর, ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার রশিদী মাহবুব। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাম থেকে।